তো এই জায়গাটা আমরা কিভাবে কভার করব আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। এই চ্যাপ্টার থেকে আমরা প্রোনাউন্সিয়েশনের উপর কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বা স্পোকেন ইংলিশে আমাদের প্রোনাউন্সিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে স্পিকিং করার ক্ষেত্রে আমাদের উচ্চারণ সঠিক থাকে। অর্থাৎ আপনি যত ভালোই ইংরেজি জানেন, তারপরও যদি ওয়ার্ড সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন, তাহলে সেটি কখনোই ভালোভাবে শোনা যাবে না। এই জন্য আমরা ভাষা শেখার শুরুতেই আমরা প্রোনাউন্সিয়েশনের কিছু কনসেপ্ট বা ধারণা নেওয়ার চেষ্টা করব। এতটুকু কি বুঝতে পারছেন আমি যা পড়ালাম? জি স্যার, বুঝি। আমরা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটার উপর ধারণা নিব, যে প্রোনাউন্সিয়েশনটা আমরা কিভাবে কারেক্ট করলে আমরা ফরেন কান্ট্রিতে গিয়ে নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবো। সেই জায়গাটা আমরা প্রথম ক্লাসেই ভালোভাবে দেখব। লেটার এর অর্থ অক্ষর, এর সঠিক উচ্চারণ জানার আগে আমাদের লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে লেসনটি শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটি ভাষা। মনে রাখতে হবে যেটা এটি একটি কি ভাষা। প্রত্যেক ভাষার যেমন নিজস্ব বর্ণমালা থাকে, নিজস্ব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, ঠিক তদ্রূপ ইংরেজিতেও কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ভায়োল অ্যান্ড কনসোন্যান্ট। যেমন আমাদের বাংলাতে 11টি স্বরবর্ণ আছে। বাংলাতে আমাদের কতটি স্বরবর্ণ আছে? 11টি। দেখবেন। আর ইংরেজিতে সেই স্বরবর্ণ 11-র জায়গায় হয়ে গেল 5। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। এইগুলো বাংলায় হচ্ছে স্বরবর্ণ অ, আ 11টি, আর ইংরেজিতে স্বরবর্ণ 5টি, এ, ই, আই, ও, ইউ। এবং কনসোনেন্ট রয়েছে বাকি 26টি, থেকে 5টি চলে গেলে থাকে 21টি। কয়টি থাকে? 21টি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ভায়োল অ্যান্ড কনসোনেন্ট। ভায়োল 5টি, কনসোনেন্ট হচ্ছে 21টি। দেখেন, এদের মধ্যে আবার দুইটিকে সেমি ভায়োল বলা হয়, ডাব্লিউ এবং ওয়াই। ডাব্লিউ অ্যান্ড ওয়াই এই দুইটি বর্ণ মাঝে মাঝে কনসোনেন্ট আবার মাঝে মাঝে ভায়োলের কাজ করে থাকে। এরা কখনো কনসোনেন্টের কাজ করে, আবার কখনো ভাওয়েলের কাজ করে। প্রান্তি দেওয়ান, শোনা যাচ্ছে কথা? হ্যালো? আচ্ছা, তো হ্যাঁ আমরা, স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো রেসপন্ড হ্যাঁ, করবা এই আপনি জায়গাটা। হ্যাঁ, শুনতে বলেন। পাচ্ছেন? স্যার, আপনার একটু নেট প্রবলেম হচ্ছে। আমার 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 কথা কি ভালোভাবে পৌঁছাচ্ছে? শুনতে পারছেন খুব ক্লিয়ার ভাবে? হ্যাঁ। আপনি শুনতে পারছেন? জি স্যার। আচ্ছা, দেখেন, একটু সমস্যা এক হলে এক বলবেন। বছর এখানে এক আমি বছর কখনো কখনো মিউট করব না, আমি সবকিছুই ভালোভাবে দেখিয়ে দিব। আপনারা ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারবেন, যদি কোথাও কোনো সমস্যা থাকে সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে দিবেন, আমি সেই জায়গাটা বুঝিয়ে, আমি কোথাও কখনো স্কিপ করে চলে যাব না। স্কিপ করে চলে গেলে আপনাদের বুঝতে সমস্যা হয়, আমাকে প্রশ্ন করবেন। এদের মধ্যে আবার দুইটিকে সেমি ভাওয়েল বলা হচ্ছে, সেই লেটার বা বর্ণ দুটি ডাব্লিউ এবং ওয়াই। এই দুইটি বর্ণ মাঝে মাঝে কনসোনেন্ট আবার মাঝে মাঝে ভাওয়েলের কাজ করে থাকে। এই ভাওয়েল এবং কনসোনেন্টের সাথে আরেকটা মজার বিষয় জড়িত হচ্ছে, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া ইংলিশে কোনো ওয়ার্ড গঠিত হয় না। পৃথিবীতে একটি ডিকশনারিতে, অক্সফোর্ড বা কিসে স্যামসাদ বা অন্যান্য ডিকশনারিতে 70 থেকে 80 হাজার ওয়ার্ড থাকে। আপনি একটি ওয়ার্ডও দেখাতে পারবেন না যে ওয়ার্ড ভাওয়েল ছাড়া গঠিত হয়। ভাওয়েল ছাড়া। স্যার, আপনার কথা কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে? আচ্ছা, দাঁড়ান দেখছি। জি। দেখেন তো এবার কি ক্লিয়ার হয়? ভালো শোনা যায়? হ্যালো? প্রান্তি, শুনতে পাও? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও, তাহলে তো ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনারও ওইখানে দেখেন একটু নেটওয়ার্কের হয়তো সমস্যা হচ্ছে। একটু আনমিউট করেন। হ্যালো? হ্যাঁ, এবার এবার শোনা যাচ্ছে। আপনি হ্যাঁ। মিউট, হ্যাঁ, ও, আনমিউট করে সরি। রাখেন, আপনি কখনো মিউট করবেন না। আর আমার এখানে নেটওয়ার্কের সমস্যা নেই, যে আরো একজন ক্লাস করছে, ও মেয়েটা ভালো শুনতে পারছে। আপনি কাইন্ডলি একটু নেটওয়ার্কের ভিতরে থাকার আচ্ছা। চেষ্টা করেন, ঠিক আছে? আমার হ্যাঁ, এখানে, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার নেটওয়ার্কের এখানে আশা করি সমস্যা হবে না, ওয়াইফাই এবং আমার ফোনের কানেকশন দেওয়া আছে। দেখেন, এই জায়গাটা আমরা বলছি যে পৃথিবীতে একটি ওয়ার্ডও আমরা খুঁজে পাবো না
যেখানে ভাওয়েল ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে। অর্থাৎ যেমন আমি যদি একটা শব্দ এখানে লিখে ফেলি, দেখেন লিখলাম CAT, ক্যাট। এই ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। এখানে একটি লেটার, পৃথিবীতে যত লেটার রয়েছে আমরা কোনো লেটার, দেখেন CAT, এখানে ভাওয়েল রয়েছে এ, এমন কোনো শব্দ লেখা যায় না যে শব্দের ভিতরে ভাওয়েল থাকে না। অর্থাৎ সব, আমার মূল কথাটি এমন দাঁড়ায়, ভায়োল, ওই যে ওরা পাঁচ ভাই, এই পাঁচ ভাই প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে থাকার চেষ্টা করে। এদের পাওয়ারটা এত বেশি, এরা সব জায়গায় থাকার চেষ্টা করে। অর্থাৎ ইংলিশের কোনো ওয়ার্ড গঠিত হয় না ভাওয়েল ছাড়া। তারপর দেখবেন, আমরা জানি যে কতগুলো লেটার পাশাপাশি বসে যদি সুন্দর একটা অর্থ দেয় সেটাকে আমরা একটি ওয়ার্ড বলি। সেটাকে আমরা কি বলি? ওয়ার্ড, বা বাংলাতে বলছে শব্দ। যেমন দেখেন, আমি এই জায়গাটাতে যদি একটু লিখতে পারি, যেমন লিখলাম DOG, ডগ। এই ডগ শব্দের অর্থ হচ্ছে কুকুর, DOG, ডগ। এখন এইখানে আমার কিন্তু একটি ভাওয়েল রয়েছে ও, ও রয়েছে, আর বাকি দুইটা হচ্ছে কনসোনেন্ট। তো এই ডগ হচ্ছে একটি, কয়েকটি লেটার বা বর্ণ মিলে একটি শব্দ হয়েছে ডগ, ডগ। এখন আমি এই একটি ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে লিখবো? আই হ্যাভ আ ডগ, DOG। দেখেন, আমি প্রথমে একটি শব্দ নিয়েছিলাম ডগ, ওই শব্দ দিয়ে আমি একটা বাক্য তৈরি করে ফেললাম, যে বাক্যের ভিতরে ওই ডগ শব্দটি রয়েছে। আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। কিন্তু আমরা এই বিষয়টা জানি না যে যে কোনো ওয়ার্ড হতে হলে সেখানে কমপক্ষে অবশ্যই একটা ভাওয়েল থাকতে হবে। ভাওয়েল ছাড়া ইংরেজিতে কোনো শব্দ গঠিত হয় না। ওই যে বলেছি, ডিকশনারিতে 70 থেকে 80 হাজার শব্দ থাকবে, এর প্রত্যেকটি শব্দের ভিতরে ভাওয়েল থাকা লাগবে। তাহলে দেখেন, এই পাঁচ ভাই, আমি যদি পার্সনিফিকেশন করি, একটু মজা করে বলি, ভাওয়েলরা হচ্ছে পাঁচ ভাই। এই পাঁচ ভাইয়ের শক্তি এত বেশি, এরা সব জায়গায় উপস্থিত থাকে, এরা সর্ব জায়গায় উপস্থিত থাকে। এই পর্যন্ত কি বুঝতে পারছেন যে ভাওয়েলের ব্যাপারটা কেমন হয়? ওই যে 21টা কনসোনেন্ট, এর ভিতরে কিন্তু ভাওয়েল থাকবেই থাকবে। আপনি কনসোনেন্ট দিয়ে, শুধু কনসোনেন্ট দিয়ে কোনো বাক্য তৈরি করতে পারবেন না। কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে এই বিষয়টা। দেখেন, এই যে এখানে কয়েকটি এক্সাম্পল লিখেছি, অ্যাপেল, ব্যাট, খ্যাট, ডগ, ফ্রগ, ফেন, টেবল, ম্যান, কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আরো কিছু শব্দ যেগুলো এই পাঁচটি, যেমন এখানে পাঁচটি ছাড়া বাকি সেমি ভায়োল ওয়াই এর সাহায্যে হয়ে থাকে, এজন্য ওয়াই কে বলা হয় স্পেশাল ভায়োল। দেখেন, এইখানে আমি যে বলে ফেলেছি আপনাদের সামনে যে ভায়োল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠিত হয় না, কিন্তু হতে পারে। এই বাক্যগুলো একটু আমরা খেয়াল করি, মাই, ক্রাই, ট্রাই, এই শব্দগুলো একটু সবাই একটু পড়ে ফেলি। দেখেন কি লেখা রয়েছে, এম স্যার আমি ওয়াই। একটু চলে আসলাম, ইয়েটা কেটে গেছিল। মানে হয়ে গেছে, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি স্যার, আমার ওই কল চলে আসছে তো, এই যে আমার খালি কল চলে আসতেছে। আমি ও, একটু তাহলে স্যার একটু বলে দিই। হ্যাঁ হ্যাঁ, একটু স্যার, বলে দেন যে ক্লাস করার পরে 1 ঘন্টা বাদেই আপনি কথা বলতে পারবেন, এটা বলে দেন। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আপনি সমস্যা নেই, কথা বলেন, আমি ক্লাসে আসি, সমস্যা হলে আমাকে বলবেন, আমি ক্লাস করাচ্ছি, আপনি শুনতে থাকেন বা আপনি কথা বলতে থাকেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গাটা আমরা দেখবো যে এম ওয়াই, মাই, ক্রাই, ট্রাই, স্কাই, ফ্রাই, এটসেট্রা। এখানে মাই শব্দ কি লিখেছি? এম ওয়াই, মাই। ক্রাই কি লিখেছি? CRY, ক্রাই। ট্রাই, স্কাই। প্রান্তে কি ভালোভাবে দেখতে পারছো এখানে যা যা লেখা আছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখো, তো আমি বলে ফেলেছি অলরেডি যে ভায়োল ছাড়া বাক্য হয় না, কিন্তু এখানে যে শব্দগুলো লিখেছি, এর কোথাও কি কোনো ভায়োল আছে? একটু দেখতে বলতে পারবা, এর কোথাও কি কোনো ভায়োল রয়েছে? স্যার ওয়াই। ওয়াই, হ্যাঁ, না, ওয়াই তো ভায়োল না। এটা, এখানে আমি ওই জায়গাটা আসবো, আমি ওই জায়গাটা শিখাতে চাচ্ছি। কি শিখাতে চাচ্ছি? হ্যাঁ, রুদ্র বলো। সেমি ভাবেন না। হ্যাঁ, সেমি ভায়োল না, সেমি ভায়োল বলা হয় ডাব্লিউ এবং ওয়াই কে, ঠিক বলেছো। কিন্তু শুধু ওয়াই কে আবার স্পেশাল ভায়োল বলা হয়। আমরা দেখবা, আমি কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছি, আমার ওই আত্মীয় আমার জন্য স্পেশাল খাবার রান্না করেছে। আমরা কখনো কখনো স্পেশাল অতিথি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাই, যেটাকে VIP অতিথি বলে, বলা হয় না? তো এই ওয়াই কে বলা হচ্ছে স্পেশাল ভায়োল। দেখো, এই যে উপরে গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি। কেন স্পেশাল ভায়োল বলা হয়? যে জায়গায় কোনো ভায়োল বসানো যায় না, আমি বলেছি যে ভায়োল ছাড়া কোনো শব্দ হয় না, ভায়োল ছাড়া কি হয় না? কোনো শব্দ হয় না। কিন্তু যে জায়গাটিতে ভায়োল বসানো যায় না, এমন কিছু ওয়ার্ড আছে যেখানে কোনো ভায়োল থাকে না। এই ভায়োল যেখানে না থাকে সেখানে এই ওয়াই কে ভায়োল হিসাবে ধরে নেওয়া হয়। যেমন মাই, ক্রাই, ট্রাই, স্কাই, ফ্রাই ইত্যাদি।
আমাদের টপিক্সের হেডলাইন হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট, অর্থাৎ উপরে মনে রাখবা যেখানে কোনো ভায়োল থাকে না সেখানে একটি ভায়োল হিসাবে কাজ করবে একটি লেটার বা বর্ণ, যেটাকে বলা হয় ওয়াই। কি বলা হয় বলো তো? ওয়াই। আমার সঙ্গে তোমরা কথা বলবা, ঠিক আছে? মিউট করে রেখো না, আমি যা বলবো আমার সঙ্গে তোমাকে গাইতে হবে, গান গাইতে হবে আমার সঙ্গে সঙ্গে। আমি যা বলবো সঙ্গে সঙ্গে রিপিট করতে হবে। প্রান্তি দেওয়ান শুধু শুনে চলে গেলে হবে না, এখান থেকে কথা বলতে হবে। আমরা যেমন ব্যাচে, সরি ওই যে সোনামুখ পরিবারে যেভাবে ক্লাস করতাম, এখানেও কিন্তু ঠিক সেইভাবে সেই ফিলটাই তোমরা পাবে। হয়তো আমাকে দেখতে পারছো না, আমি ভিডিওটা অন করব পরবর্তীতে, এখন আমি একটু ইসে আছি এই জন্য। তো আমার কথাটা হচ্ছে যে আমার সঙ্গে ক্রস করতে হবে, আমি যা বলবো সেটা সঙ্গে সঙ্গে রিপিট করতে হবে। শুনতে পারছো প্রান্তি? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি এখন থেকে রিপিট করবো। হ্যাঁ, আমাদের টপিকস এর হেডলাইন হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট। কি বলেছি বলো তো? লেটার অ্যান্ড অ্যালফাবেট। অ্যালফাবেট। এখন আমরা দেখবো লেটার অ্যান্ড অ্যালফাবেটের পার্থক্য কি। লেটার এবং অ্যালফাবেটের পার্থক্যটা হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট। যেমন আমরা ফুলের মালা তৈরি করি না, ফুলের মালা তৈরি করি অনেকগুলো ফুলের সমষ্টি। তো এক একটি ফুল যখন থাকে, ফুলগুলো আলাদা থাকে, তখন কিন্তু এগুলাকে মালা বলা যায় না, তখন ওইগুলোকে লেটার বলবো, অর্থাৎ আলাদা আলাদা ফুল বলবো। কিন্তু যখন ওই ফুলগুলা দিয়ে আমি মালা তৈরি করে ফেলবো, তখন ওইটাকে বলা হচ্ছে ফুলের মালা। ওইটাকে কি বলা হচ্ছে বলো তো? সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, কোনো সমস্যা নাই। দেখেন আমি এখনো বেশি দূরে যেতে পারিনি, আপনি এখান থেকেই সবকিছু বুঝবেন। আমি উপরে বুঝিয়েছি যে যেমন এখানে লিখেছি মাই, ক্রাই, ট্রাই, স্কাই, ফ্রাই, এই শব্দগুলোর ভিতরে দেখেন কোথাও কিন্তু কোনো ভায়োল নাই। এম ওয়াই, মাই, এখানে এম কনসোনেন্ট, ওয়াই ও কনসোনেন্ট, কিন্তু বলা হচ্ছে এই ওয়াই কে স্পেশাল ভায়োল বলা হয়। অর্থাৎ যে শব্দের ভিতরে কোনো ভায়োল থাকে না সেখানে ওয়াই কে ভায়োল হিসাবে কাজ করতে হয়, এজন্য ওয়াই কে বলা হচ্ছে স্পেশাল ভায়োল। আপনার বাড়িতে এমন একজন অতিথি আসলো যার জন্য আপনি স্পেশাল খাবার রান্না করলেন, কারণ উনি স্পেশাল অতিথি, উনি গেস্ট। তো এখানে যে ওয়ার্ডের ভিতরে কোনো ভায়োল থাকে না, বাহ। ওই পাঁচ ভাই থাকবে না, এ ই আই ও ইউ, সেখানে ওয়াই আনতে হবে। কারণ আমরা বলেছি পৃথিবীতে এমন কোনো শব্দ নাই যেখানে ভায়োল ছাড়া ওয়ার্ড গঠিত হবে। এমন কোনো শব্দ আপনি দেখাতে পারবেন না ভায়োল। বাংলাতে যদি একটু উদাহরণ দেয়, দেখেন অ আ স্বরবর্ণের যে 11টি অক্ষর, এই 11টি অক্ষর প্রত্যেকটা শব্দের ভিতরে থাকে। এটা ডিরেক্টলিও থাকতে পারে, ইনডিরেক্টলিও থাকতে পারে। যখন বাংলায় আমি এটা বুঝাবো, বাংলার একটু ক্লাস নিব, তখন বুঝতে পারবেন। আমি কিন্তু বাংলা এবং ইংরেজি একই সঙ্গে পড়াবো। কেন জানেন? আমরা বাঙালি মানুষ, আমাদের ব্রেনে কিন্তু একটি ভাষা অলরেডি সেট আপ করা আছে, সেটা হচ্ছে বেঙ্গলি। তো এখন যদি আমাদেরকে ইংরেজি ভাষাটা শিখতে হয়, বাংলা জেনে ইংরেজি শিখতে হবে। প্রতিটা শব্দের, প্রত্যেকটা শব্দের কিন্তু আমাদেরকে বাংলা জানতে হবে। ক্যাট, এই শুধু ক্যাট মানে যদি আমরা জানি তাহলে হবে না, ক্যাট শব্দের বাংলা জানতে হবে বিড়াল। ডগ, কুকুর। আমাদের দু চোখের সামনে যত রকমের জিনিস দেখা যায়, প্রত্যেকটার আপনি আজকে থেকে ইংরেজি জানার চেষ্টা করবেন। আমি কিন্তু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক গুলো একটু কষ্ট করে করার চেষ্টা করতে হবে। দেখেন এম ওয়াই, মাই, ক্রাই, ট্রাই, স্কাই, এইগুলো কিন্তু কোনো ভায়োল নাই, কিন্তু এখানে ওয়াই রয়েছে, এই ওয়াই কে বলা হয় স্পেশাল ভায়োল। এখন আমরা দেখব লেটার অ্যান্ড অ্যালফাবেটের মধ্যে পার্থক্য কি। ইন স্ট্যান্ডার্ড ইংলিশ, দ্য ডিফারেন্স ইজ বেসিক্যালি দ্যাট অ্যান অ্যালফাবেট ইজ আ কালেকশন অফ লেটার্স, আ লেটার ইজ আ পার্টিকুলার সিম্বল ইউজড ইন রাইটিং, অ্যান অ্যালফাবেট ইজ দ্য সেট অফ লেটার্স। অর্থাৎ এইখানের বাংলাটা এমন, ইন স্ট্যান্ডার্ড ইংলিশ মানে স্ট্যান্ডার্ড ইংরেজিতে, দ্য ডিফারেন্স ইজ বেসিক্যালি দ্যাট অ্যান অ্যালফাবেট ইজ আ কালেকশন অফ লেটার্স। এখানে লেটার এবং বর্ণমালা, অর্থাৎ শব্দ এবং বর্ণমালার ভিতরে পার্থক্য হচ্ছে, দেখেন আ লেটার, এই জায়গাটা যদি আমি একটু মার্ক করি, এখানে কি বলতে পারি? আ লেটার ইজ আ পার্টিকুলার সিম্বল, একটা বর্ণ হচ্ছে একটা নির্দিষ্ট সিম্বল, অর্থাৎ কি প্রতীক, ইউজড ইন রাইটিং, যেটা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান অ্যালফাবেট ইজ দ্য সেট অফ লেটার্স, কিন্তু বর্ণমালা হচ্ছে সেট অফ লেটার্স, অর্থাৎ লেটারের একটা সেট। আমরা বলি না আমার এ সেট বি সেটের প্রশ্ন পড়েছে, অর্থাৎ অনেকগুলো লেটারকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। আমরা যেমন ফুল দিয়ে মালা তৈরি করতাম ছোটবেলায়, দেখেছেন? তো এখানেও কিন্তু অনেকগুলো 26টি লেটার দিয়ে একটা মালা তৈরি করা হয়েছে, ওই সমগ্র লেটার গুলোকে একত্রে বলা হবে অ্যালফাবেট। আর যখন ওখান থেকে আমি একটি মাত্র লেটার বা বর্ণ বেছে নিলাম, এ বা বি, সি, ডি, যখন আমি একটি লেটার বলবো, তখন সেটাকে বলা হবে ওয়ান কাইন্ড অফ সিম্বল, দ্যাট ইজ কল্ড লেটার। এটা হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট। দেখেন আমরা একেবারে প্রাইমারি লেভেল থেকে এই ভাষাটা শিখবো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এটাকে বলা হয় এ টু জেড।
আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ। আমাদের ইংরেজিতে 4টা ভাষা রয়েছে, 4টা দক্ষতা অর্জন করতে হবে, স্কিল যেটাকে বলা হয়। এই স্কিলটা কি কি? রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। এই 4টা স্কিল, এর ভিতরে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে স্পিকিং স্কিল। আপনাকে প্রচুর ইংরেজিতে কথা বলা শিখতে হবে। অনেকে আমাদের দেশে আছে ইংরেজি জানে, ইংরেজি বোঝে, ইংরেজি লিখতে পারে, ইংরেজি শুনেও বুঝতে পারে, বাট দে কান্ট স্পিক ইন ইংলিশ লাইক দ্য ফরেনার্স। কিন্তু তারা ফরেনারদের মতো কথা বলতে পারে না। এর একটাই কারণ, আমাদেরকে প্র্যাকটিস করানো হয় না। আমাদের দেশে আমরা সবাই অফিস আদালতে বাংলায় কথা বলি, বাসা বাড়িতে বাংলায় কথা বলি, কিন্তু আপনার ছেলে বা মেয়ে যদি কখনো ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়াতে দেন, দেখবেন দেয়ার ইজ নো ইউজ অফ বেঙ্গলি ওয়ার্ড, দেয়ার ইজ নো ইউজ অফ সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড, একটি বাংলা ওয়ার্ডও সেখানে থাকবে না। আমরা যখন আমেরিকাতে যাব, কানাডাতে যাব, অস্ট্রেলিয়াতে যাব, বিশ্বের উন্নত দেশগুলোতে যাব, সেখানে এয়ারপোর্ট থেকে নামলেই কিন্তু ইংরেজি শুরু হয়ে যায়। আপনি তো আমেরিকাতে থেকে আসছেন, আপনি বিষয়টা খুবই ভালোভাবে জানেন। তো এইটা তাদের মতো করে এখানে 2টা অ্যাকসেন্ট রয়েছে, 2টা উচ্চারণ ভঙ্গিমা রয়েছে, একটি হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, একটি হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। আমি সব অ্যাকসেন্ট গুলাই দেখাবো। 3 মাস ক্লাস করবেন, 3 মাস পরেই দেখবেন আপনি অটোমেটিকলি একেবারে ইংরেজদের সাদা চামড়ার লোকদের মতো করে আমেরিকান অ্যাকসেন্ট যদি শিখাবো, ব্রিটিশ অ্যাকসেন্ট শিখাবো, তারা যেভাবে কথা বলে সেইভাবে আমরা দেখতে পারবো, শিখতে পারবো। সেই জায়গাটা কি, এখন এই 26টি লেটারের উচ্চারণ আমরা একটু দেখবো। দেখেন, এ, এটাকে আমরা সবাই এ বলি, আমাদের বাঙালিরা আমরা এ বলি, আসলে কি এটা এ হবে? হ্যাঁ, এটা কি হবে? এই ধন্যবাদ। এটা হবে এই, এই। তারপর কি হবে? বি। দেখেন, বয় দীর্ঘ দিয়েছি, রশ্মি দেয়নি, একটু দীর্ঘক্ষণ বলতে হবে। বি, সি, ডি, ই। স্যার লেখা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা, প্রান্তিক দেখতে পাচ্ছো? না, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আবার আপনার ওইখানে একটু আমি সমস্যা দেখতে হয়েছে, পাচ্ছি আপনি না কেন? আপনি একটু লিভ নেন, মানে একটু লিভ নিয়ে আবার আচ্ছা জয়েন করেন, তো দেখা যাবে মনে হয়, সবাই দেখতে পারছে। আচ্ছা হুম, আপনি একটু চেষ্টা করেন, দেখতে আচ্ছা। পারবেন। লিভ নিয়ে আবার জয়েন হবেন। আর যদি আপনার ট্যাব অথবা ল্যাপটপ বা আইফোনেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি মনে করি, যার কারণে কেটে যাচ্ছে। আরো একজন দুইজন ক্লাসে জয়েন করেছে, তারা কিন্তু সমস্যা হচ্ছে না। তো আপনি নেটওয়ার্কটা একটু ঠিক করেন, আপনি নেটওয়ার্কের কাছাকাছি যান, দেখবেন ঠিক হয়ে যাবে। অথবা আপনার বাসায় যে সিমে ভালো নেটওয়ার্ক পায়, গ্রামীণ বাংলা লিংক, আপনি সেটা ইউজ করবেন। তো দেখেন, একটু লিভ নিয়ে জয়েন দেন। বলছে এখানে এই, বি, সি, ডি, ই, এফ। আমরা এই শব্দটা কিন্তু এফ বলবো না, এটা ঠোঁটের 2 ঠোঁটের মাঝখান দিয়ে একটু বাতাস বের হয়ে যেতে দিতে হবে। অ্যাপ, অ্যাপ। এটা কিন্তু একটু বলে বলে আমার সঙ্গে প্র্যাকটিস হ্যাঁ করতে হবে। অ্যাপ, অ্যাপ। হুম। এরপর জি, এইচ, আই। আমরা যে বলবো না, আমরা যেই বলবো, যেই। এটা কি এই বলবো? যে যেই। এই যেমন দেখেন, আমরা যদি বলি জেল, এটা কি লেখা হয়? জে, এ, আই, এল। এটা কিন্তু জেল না, উচ্চারণ হবে জেইল। জেইল মানে হচ্ছে কারাগার। আমরা আমাদের মতো করে বাঙালিয়ানা মতে উচ্চারণ করি জেল, নট, এটা হবে জেইল। এইগুলো আমরা আরো দেখবো আমাদের ক্লাসের ভিতরে, আপনারা পাবেন। কে কে আমরা বলবো খেই, খেই। এল, এম, এন। এই ও কে আমরা বলবো ও। এই জায়গাটা একটু ভালো করে দেখবেন, ওকে আমরা কি বলবো বলেন তো? ও, ও, ও ও। হ্যাঁ, ও ও এটা দেখেন, আমরা কখনো ভুলেও কিন্তু পি বলবো না, এই যত জায়গায় পি এই এর উচ্চারণ আসবে আমরা ফ বলবো। এই এই ফি, ফি। যেমন আমরা যদি বলি পেন, এটা পেন বলবো না, এটা বলবো ফেন, ফেন। অর্থাৎ প কে ফ বলতে হবে, পি কে ফ বলতে হবে। মনে রাখবেন, যত জায়গায় পি আসবে বেশিরভাগ জায়গায় আমরা ফ বলবো। দেখেন, কিউ, এটাকে আমরা বলবো খিউ, খিউ। আর কে কিন্তু ব্রিটিশ উচ্চারণে র বলা হয় না, এটাকে বলা হয় আ। ব্রিটিশ উচ্চারণে কি বলা হয়? আ। এটা মনে রাখবেন। তারপর এস, এটা এস বলবো না, এস, এস। টি, ইউ, ভি। এটা আমরা বাঙালিয়ানা, আমাদের বাংলাদেশি যারা আমরা, আমাদের বাংলা উচ্চারণ অনুসারে ডাব্লু বলি। এটা ডাব্লু হবে না, এটা হবে ডাবল ইউ, ডাবল ইউ। বুঝতে পারছেন? বুঝতে প্রান্তি দেওয়ান। স্যার বুঝতে পারছি, আপনি বলেন। হ্যাঁ, এটা মাঝে মাঝে একটু সাড়া দিতে হবে না, আমি মনে করবো প্রান্তি হয়তো ঘুমিয়ে গেছে। তো কি আছে এখানে? ডাব্লু বলা যাবে না, ডাবল ইউ। এক্স, ওয়াই, জেড অথবা জি। এখন আমাদের যে বিষয়গুলো বেশি মনে রাখতে হবে, এই, এই দেখেন এখানে কি লেখা রয়েছে, এই। এটা আমরা বেশি করে মনে রাখবো। যেই, খেই, ঔ, ফি, খিউ। আর কে আমরা আ বলবো, ঠি, ঠি, ডাবল ইউ। তো আমার সঙ্গে সবাই একটু মনে মনে বলেন,
এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ, টি, ডাব্লিউ। এই শব্দগুলা, এই লেটার বা বর্ণগুলো আমাদের বেশি পরিমাণে কাজে লাগে। আমরা এটা খুব বেশি করে একটু দেখব। অর্থাৎ এইগুলো একটু মনে রাখবো, এই, যেই, খেই, ও, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ। এগুলো একটু মনে রাখতে হবে। রুদ্র, এগুলোকে আগে কখনো দেখেছো এই সঠিক উচ্চারণগুলো? আগে কয়টা ক্লাসে দেখাইছিলেন। হ্যাঁ, যেগুলো বেশি মনে রাখতে হবে এমন 9টি লেটার আমরা পেয়েছি, যেগুলো সঠিক উচ্চারণ করতে আমরা অভ্যস্ত নই। এই 9টি লেটার বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে। দেখেন, শুধু পড়ে চলে গেলে হবে না, মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই 9টি লেটারের উচ্চারণ, এই, যেই, খেই, ও, ফি, কিউ, আর, টি, ডাব্লিউ। আপনি বুঝতে পারছেন এই শব্দগুলো? জি স্যার। দেখেন, প্রত্যেকটা জায়গায় আমাকে কোশ্চেন করবেন। আমি একবার না, দুইবার না, আমি 10 বার পর্যন্ত বুঝাবো একটি বিষয়। তারপরও না বুঝতে পারলে আমি হোয়াটসঅ্যাপে সবসময় ইনস্ট্যান্ট আমাকে প্রশ্ন করতে পারবেন। যে কোনো সময় আমাকে ফোন দিতে পারবেন, স্যার এটা বুঝিনি, ওইটা বুঝিনি। এখানে পার্সোনাল ব্যাচে যারা ক্লাস করে প্রত্যেককে আমি আলাদা আলাদা করে কেয়ার নিয়ে থাকি। কারণ কি? আমি চাই যে আমার স্টুডেন্টগুলো এই ভাষাটা শিখে তাদের স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারে, তারা যেন নিজেদেরকে উপকৃত এবং ধন্য করতে পারে। তখনই কিন্তু আমার পরিশ্রমটা সার্থক হবে। দেখেন, এখান থেকে আরো একটা বিষয় আমরা চলে যাব। সেই বিষয়টা হচ্ছে, যদি এই লেটারগুলোকে সঠিকভাবে উচ্চারণ করা যায়, তাহলে আমাদের উচ্চারণে অনেক পরিবর্তন আসবে এবং সেগুলো নেটিভ ইংলিশ স্পিকারদের মতোই শোনাবে। কি বলেছি? নেটিভ ইংলিশ স্পিকারদের মতোই শোনাবে। এগুলোকে ব্যবহার করে আমরা যদি কিছু ঠাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি, আমাদের জিহ্বার, আমাদের যে টাং, জিহ্বা, এটার জড়তা কাটানোর জন্য এই টাং টুইস্টার প্র্যাকটিস করলে আমাদের দ্রুত ফ্লুয়েন্সি চলে আসবে। আমরা সবাই চাই এখানে যেন আমরা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারি। সেই কথা বলতে গেলে এটাকে আমি একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা হচ্ছে, দেখবেন যখন আমরা গান শিখি, অনেকেই হয়তো এখানে শিখেছেন, এই গান শিখলে দেখবেন গানের টিচার এসে বাসায় প্রথমে হারমোনিয়ামে স্বরলিপি দেয়। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, দেয় না? তো এখানেও কিন্তু আমাদের সেই স্বরলিপিগুলো আমি শিখালাম যে কোনটার উচ্চারণ কি হবে। এইবার আমাদের এই কণ্ঠের জড়তা দূর করার জন্য এই দেখেন, টাং টুইস্টারটা আমরা একটু প্র্যাকটিস করব। টাং টুইস্টার শব্দের অর্থ হচ্ছে জিহ্বার জড়তা কাটানোর যে উপায়। যেমন দেখেন, এই লাইনটা যদি আমি একটু পড়ে ফেলি, আমরা বাঙালিরা কি যে কিভাবে বলি ঠিক সেইভাবে পড়বো। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। কি বললাম? পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। অর্থাৎ এইখানে আমরা এইভাবে বলতে পারি, যত জায়গায় পি এর উচ্চারণ এসেছে আমরা পি বলে চলে গিয়েছি। পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। কিন্তু আমি যদি এই পি কে পি এর মতো উচ্চারণ করি, আমাদের ভুল হয়ে যাবে। আমি আপনাদেরকে পি এর জায়গায় কি বলতে হবে কি শিখিয়েছি বলেন তো? জি। ফি। তাহলে সেই ফি দিয়ে আমি একটু পড়ে ফেলি। দেখেন, পিটার ফাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। আবার একটু বলি, পিটার ফাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। আরেকটা দেখেন, নিচের লাইনটা যদি আমরা একটু দেখি, এই লাইনে যত জায়গায় পি আছে আমরা সব জায়গায় ফি বলবো। কেমন? পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। কি বললাম? পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। অর্থাৎ জনগণের যেখানে ভিড় হয়, জনসমক্ষে পকেট মার হওয়া একটা স্বাভাবিক চিত্র। ঢাকা শহরে যারা আমরা থাকি, প্রায় ছিনতাই, পকেট মারের কবলে পড়তে হয়। এখানে সেই কথাটা বলা হচ্ছে, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখবেন, ফরেনাররা, আপনি যখন আমেরিকাতে ছিলেন, আমেরিকার লোকজন কখনো কিন্তু পি কে প বলে না, তারা ফ বলে। টি কে টি কি বলে? টি কে তারা কিন্তু ঠ বলবে। টি কে কোথাও আপনি কিন্তু ট পাবেন না। যেমন আমরা বলি হোয়াট টাইম ইজ ইট, ওরা বলে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, অর্থাৎ এখন সময় কত। তো টি কে ঠ কিভাবে বলবো দেখেন, দ্য থার্স্টি থ্রি থিপস থট দ্যাট দে থ্রিল্ড দ্য থ্রোন থ্রু আউট থার্সডে। আমি সব জায়গায় ট বলেছি, কিন্তু আমি একটু ঠ বলে দেখি। দ্য 33 থিপস থট দ্যাট দে থ্রিল্ড দ্য থর্ন থার্সডে থ্রু আউট থার্সডে। The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Fixer of prominent Phoebe, fixer of prominent point Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn English letter T.
মিস্টার টাং টুইস্টার tried to train his tongue to twist and turn the letter T. দেখছেন আমি ট এর জায়গায় কি উচ্চারণ করেছি বলেন তো? ট এর জায়গায় ঠ বলতে হবে, প এর জায়গায় ফ বলতে হবে। ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। আমি এই শীটটি পিডিএফ করে আপনাদের এই গ্রুপে এখানে পাঠিয়ে দিব। আপনাদের গ্রুপটার নাম হচ্ছে প্রাইভেট ইংলিশ ক্লাস 4। আমাদের আরো 4-3টা গ্রুপ আছে, আপনার হচ্ছে 4 নাম্বার গ্রুপে। তো এই 4 গ্রুপে আমি ক্লাস শেষ হওয়ার পরে এগুলো পাঠিয়ে দিব। এখান থেকে দেখে দেখে আমি যেভাবে প এর জায়গায় ফ বলেছি, ট এর জায়গায় ঠ বলেছি, এভাবে আপনাদেরকে দেখতে হবে, পড়তে হবে। আমার ক্লাস রেকর্ডটাও এখানে দিয়ে দিব, লিংক দিয়ে দিব। লিংকে ক্লিক করলেই কিন্তু ইউটিউবে আমার ক্লাসটা সবাই শুনতে পারবেন। তো আমি কি বলেছি এখানে? বলেছি পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to letter T. দেখবেন এইগুলো কিন্তু এখানে নিচে আরো রয়েছে, প্রায় 15 থেকে 20টা রয়েছে। এগুলো আমি ধীরে ধীরে আপনাদের পড়াবো, বুঝাবো, অর্থাৎ কিভাবে টাং টুইস্টার, জিহ্বার জড়তা আমরা দূর করব। এখানে আমাদের অনেকেরই সম্ভাবনা আছে ভবিষ্যতে ফরেন কান্ট্রিতে সেটেল হওয়ার। সেটা হতে পারে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অনেক দেশে আমরা যেতে পারি। তো আমাদেরকে এইগুলা যদি এখন থেকে আমরা প্র্যাকটিস করে যাই, আমার এটা এটা একটু চেষ্টা করবেন, হ্যাঁ, বাসায় চেষ্টা করে, যদি না পারেন আমি আপনার জন্য থাকবো, হেল্প করব। এটা আমি একবার পড়িয়ে দিয়েছি, আপনি একটু পড়বেন। যেমন ফিটার ফাইকার, এটা পিটার বলবো না, ফিটার ফাইফার। পিকড বলবো না, ফিকড। পিকড এ ফিক অফ পিকেলড পেপারস। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। The 33 thieves thought they are thrilled the more thorn throughout Thursday. এই শব্দগুলো টি এর জায়গায় ঠ বলবেন, পি এর জায়গায় ফ বলবেন। দেখবেন প্রত্যেকটি বিষয় আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। তো এই টাং টুইস্টারটা আমি আবারও আপনাদের প্র্যাকটিস করাবো। টাং টুইস্টারের পরে আমরা দেখব রুলস অফ প্রোনাউন্সিয়েশন ইন বেঙ্গলি, অর্থাৎ ইংরেজি উচ্চারণ শেখার 30টি গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা অনেক শব্দ প্রতিদিন আমরা ভুলভাবে উচ্চারণ করি, সেই শব্দগুলো কি দেখেন? শব্দগুলা রুল অন। শব্দের শুরুতে কে এন থাকলে, যদি কোনো লেটার বা শব্দের শুরুতে কে এন থাকে, তাহলে তার উচ্চারণ ন, অর্থাৎ কে এর উচ্চারণ অনুচ্চারিত থাকে। তখন আমাকে কে বাদ দিয়ে এই এন থেকে শুরু করতে হবে। দেখেন আমি একটু এখানে মার্ক করে রেখেছি, এই কে এন কে আমরা এন থেকে শুরু করব। যেমন নলেজ, নলেজ, KNOWLEDGE। এটা ডব্লিউ বলবেন না, আমরা বলবো ডাব্লিউ। কি বলতে হবে? ডাব্লিউ, অর্থাৎ KNOWLEDGE। এখানে দেখেন আমরা কে নলেজ বলি না, আমরা কি কে নলেজ বলি? আমরা কেটাকে বাদ দিয়ে এন থেকে শুরু করব, নলেজ। একই নিয়মে নাইট, নাইট মানে হচ্ছে অশ্ব বা ঘোড়া, এটা আমরা কখনো কেউ কে নাইট বলবো না, এটাকে বলবো নাইট, এন থেকে শুরু করব। নি, নি মানে হচ্ছে হাঁটু, আমাদের পায়ের যে হাঁটু থাকে, এটাকে আমরা KNEE, কিন্তু এটা কে বলবো না, এন থেকে শুরু করব। দেখেন কত সুন্দর একটি নিয়ম, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ আমরা ন, অর্থাৎ এন থেকে শুরু করব। তারপর দেখেন রুল 2, রুল 2 তে রয়েছে ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ করা যাবে না। কি বললাম? ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ করা যাবে না। যেমন দেখেন রাইট, WRITE, এখানে কিন্তু এই ডাব্লিউ এর পরে আর অথবা এইচ রয়েছে না, এখানে আর রয়েছে। আমরা এই ডাব্লিউ, আমরা কি কেউ বলি ডাব্লিউ রাইট? বলি না, আমরা এই আর থেকে উচ্চারণ করা শুরু করব, এখানে বলবো রাইট। তারপর দেখেন রং, রং মানে হচ্ছে ভুল, এখানে কি আমরা আর থেকে শুরু করেছি, দেখেন রং, র অনুস্বর, রং মানে হচ্ছে ভুল। দেখেন একই নিয়মে নিচে রয়েছে হু, WHO, এখানে আমরা ডাব্লিউ বলবো না, এইচ এবং ও থেকে শুরু করব। কি থেকে শুরু করব? এইচ এবং ও থেকে। হু, হু মানে হচ্ছে কে, হু মানে হচ্ছে কে। তারপর দেখেন রেসলিং, রেসলিং শব্দের অর্থ হচ্ছে কুস্তি। রেসলিং শব্দের অর্থ কি বলেন তো? কুস্তি। এখানে ডাব্লিউ থেকে শুরু করব না, এই আর থেকে শুরু করব। তো আমার নিয়ম কি বলছে? রুল অনুসারে বলা হচ্ছে ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ করা হবে না, উচ্চারণ করা যাবে না।
দেখেন এই শব্দগুলো আমরা অনেকেই জানতাম, কিন্তু আমরা ভুলভাল উচ্চারণ করে থাকি। যেমন এই জায়গাটা দেখেন, আমি একটু লিখলাম, এই জায়গাটা একটু দেখবেন, CHAL, সরি, CHALK, চল্ক, TALK, টল্ক, তারপরে COULD, কুল্ড। আচ্ছা, এইগুলো কি আমরা কখনো সল্ক, টল্ক, কুল্ড এইগুলা বলি, নাকি চক, টক, কুড এইগুলা বলি, বলেন তো? হ্যাঁ, দেখেন এখানে কিন্তু এল হচ্ছে সাইলেন্ট লেটার, এই জায়গায় এল হচ্ছে সাইলেন্ট লেটার, অর্থাৎ এই এলটাকে আপনাকে উচ্চারণ করা যাবে না। এল আপনি উচ্চারণ করতে পারবেন না, করলে সেটা ভুল হবে, কারণ এখানে সাইলেন্ট রাখতে হবে। আরো কিছু নিয়ম আমরা একটু দেখবো, দেখেন রুল 3। শব্দের শেষে ই থাকলে, কি থাকলে, ই, শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ করা যাবে না। যেমন নেম বানান কি, NAME, আমরা কি কেউ নেমি বলি? ই এর উচ্চারণ কি করি? করি না। এটাকে নেইম বলতে হবে, নেইম শব্দের অর্থ হচ্ছে নাম, COME, এটা বলতে হবে খাম, খাম মানে হচ্ছে আশা। ঠিক, দেখেন আমরা কি টেকি বলি? TAKE বলি না, আমরা শেষের এই ই এর উচ্চারণ আমরা ঠেক বলি। ফেক, FAK, আমরা এই ফেক পর্যন্ত থেমে যাব, এই যে শেষে যে ই রয়েছে না, ইটা আমরা বলবো না। কেন বলবো না? আমার রুল অনুসারে বলা হচ্ছে শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ করা হয় না। দেখেন এখানে আমি 30টা রুল আপনাদেরকে পড়া দিব, এই 30টা রুল আপনারা একটু পড়ে রাখবেন, আগামী ক্লাসে এখান থেকে আমি একটু কোয়েশ্চেন করব, যে কোন জায়গায় কি থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়। এই জায়গাটা একটু দেখেন, বলছে যে M+B, অর্থাৎ এম এবং বি যদি পরপর থাকে, তাহলে বি এর পর কোনো ভায়েল না থাকলে বি উচ্চারিত হয় না। কেমন দেখেন, BOMB, অর্থাৎ আমরা বলি না যে আজকে শহরে একটি বোমা বাস্ট করা হয়েছে, বোম, তো এটাকে আমরা কিন্তু বোম্ব বলি না, শেষের বিটা কিন্তু বলা যাবে না, বলতে হবে বম। কি বলতে হবে? বম। COMB, এটাকে বলতে হবে কম, এই বিটা বলা যাবে না। অর্থাৎ বলা হচ্ছে কোনো লেটারের ভিতরে, কোনো অক্ষরের ভিতরে, কোনো ওয়ার্ড বা শব্দের ভিতরে যদি এম এবং বি পাশাপাশি থাকে, এম এবং বি পাশাপাশি থাকে, তাহলে তার উচ্চারণটা আমরা ওই শেষের বিটা বলা যাবে না। যেমন বম্ব, কম্ব, থাম্ব, এটা বলা যাবে না, বম, কম, থাম এইভাবে বলতে হবে, শেষের বি কিন্তু বলা যাবে না। তারপর আমরা আরো কিছু দেখব, যেমন এল এবং এম পরপর থাকলে, এল এবং এম পরপর থাকলে, পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। যেমন দেখেন CALM, এটা কিন্তু আমরা কাম বলবো, কখনো কেউ ক্লাম বলবো না। অনেকে গ্রামে আমরা স্টুডেন্টরা অনেকে যারা বুঝি না, শহরে অনেকে না বুঝে আমরা ক্লাম বলে ফেলি, আমরা প্লাম বলে ফেলি, বলি দিস ইজ আ প্লাম ট্রি। প্লাম মানে হচ্ছে তাল গাছ, কিন্তু এটা প্লাম বলা যাবে না, এটা বলতে হবে পাম। এটা কি বলতে হবে? পাম। পাম শব্দের অর্থ হচ্ছে তাল গাছ। তারপর যেমন দেখেন, শব্দের টি থাকলে, শব্দের ভিতরে যদি কোথাও টি থাকে, টি এর পর যদি ইউ থাকে, তাহলে টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যাবে। কেমন? লেকচার, লেকচার শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা, সেঞ্চুরি শব্দের অর্থ হচ্ছে শতক, ফার্নিচার অর্থ আসবাবপত্র, স্ট্রাকচার অর্থ হচ্ছে গঠন, স্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে গঠন, গঠন প্রণালী। তো দেখেন এখানে লেকচার বানান কি, LECTURE, এই যে টি এর পরে ইউ আছে না, এটা কিন্তু লেকটার হওয়া কথা ছিল, লেকটার, কিন্তু এখানে আমি বলছি লেকচার। লেকচার কেন বলেছি? শব্দের ভিতরে টি থাকলে এবং টি এর পরে যদি ইউ থাকে, তাহলে তার উচ্চারণ চ এর মতো হয়ে যাবে। লেকচার, সেঞ্চুরি, এটা কিন্তু সেন্টুরি হওয়া কথা ছিল, কিন্তু এটা আমরা উচ্চারণ করব সেঞ্চুরি। এটা আমরা কি উচ্চারণ করব বলেন তো? সেঞ্চুরি। দেখেন এইভাবে কিন্তু এখানে আমাদের অনেক, 30টা, অনেক বলতে 30টা রুল রয়েছে, এই 30টা রুল কিন্তু আমরা একটু ভালোভাবে শিখবো। যেমন দেখেন কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট, অর্থাৎ কি হবে, এখানে দেখেন NULL, এই শব্দটা একটু দেখেন, NULL, অর্থাৎ আমি একটু বড় করলাম, এন হচ্ছে কনসোনেন্ট, তারপরে একটি ভাওয়েল রয়েছে ইউ, এন প্লাস ইউ, আবার কনসোনেন্ট রয়েছে এল। মনে রাখবেন প্রথমে কনসোনেন্ট, তারপরে মাঝখানে ইউ থাকবে, আবার যদি একটি কনসোনেন্ট থাকে, এভাবে গঠিত ওয়ার্ড হলে ইউ এর উচ্চারণ আ এর মতো হয়ে যায়, ই এর উচ্চারণ কি হয়? আ এর মতো হয়ে যায়। যেমন এখানে নাল, দেখেন নাল বানান কি, দন্ত নয় আকার ল, এখানে একটা আকার চলে আসছে। বাট, এটা কিন্তু BUT, বুট হওয়া কথা, কিন্তু এখানে বাট হবে। কেন হবে? প্রথমে কনসোনেন্ট আছে বি, তারপরে ইউ শব্দটা রয়েছে, ইউ লেটার, তারপর আবার একটি কনসোনেন্ট আছে BUT, বাট, এটা কিন্তু পুট, BUT বুট বলা যাবে না, NUT নুট বলা যাবে না,
এখানে নাট উচ্চারণ করতে হবে। নাট শব্দের অর্থ বাদাম, বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু। অর্থাৎ কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট থাকলে সেই জায়গায় আমরা ইউ এর উচ্চারণ আ এর মতো করব। এই শব্দগুলো উচ্চারণগুলো একটু ভালোভাবে শিখে ফেলেন, দেখবেন আপনার অনেক কাজে দিবে। এই জায়গাটা যদি ভালোভাবে আমরা দেখতে পারি তাহলে আমার আর ইংলিশে প্রোনাউন্সিয়েশনে আর কোনো ভুল থাকবে না। দেখেন এইভাবে কিন্তু এই রুলগুলো আমাকে দেখতে হবে। যেমন আই আর ই একই সঙ্গে যদি থাকে, এই জায়গাটা একটু দেখবেন, আই আর ই যদি একই সঙ্গে থাকে, তিনটি বর্ণ অর্ডের শেষে থাকে, তবে এর উচ্চারণ আয়া হয়। কি হয়? আয়া। যেমন দেখেন ডি আই আর ই, এটা উচ্চারণ হবে ডায়ার। এটা কিন্তু ডিয়ার বলা যাবে না, এটাকে বলতে হবে ডায়ার। কেন বলবো? কারণ শব্দের শেষে একই সঙ্গে আই আর ই তিনটে লেটার একসঙ্গে বললে ডায়ার হয়ে গেলে, ডায়ার শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, যেটাকে বলা হচ্ছে ফিউরিয়াস বা ডেঞ্জারাস বা হরিবেল, এটাকে বলা হচ্ছে ডায়ার। তারপর দেখেন এম আই আর ই, এটা কি মিয়ার বলবো? নো, এটাকে মায়ার বলবো। কি বলবো? মায়ার। মায়ার শব্দের অর্থ হচ্ছে কাদা। মায়ার শব্দের অর্থ হচ্ছে কাদা, যেটাকে আমরা কেলেও বলতে পারি। অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হবে। ওইটারও শীট দিব, ওইটাও আমরা পাবো। দেখেন এ ডি এম আই আর ই, আমরা এই শব্দটার সঙ্গে প্রায় পরিচিত। এটাকে আমরা অ্যাডমায়ার বলবো। অ্যাডমায়ার শব্দের কারো প্রশংসা করা অথবা তারিফ করা। কি হবে? কারো প্রশংসা করা অথবা তারিফ করা, অ্যাডমায়ার। এরপর একটা রুল আছে দেখেন, কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট আর ছাড়া ব্যবহৃত হলে ই এর উচ্চারণ দীর্ঘইকার হবে। আমরা একটু দেখে আসি। যেমন ফেদার, ফেদার মানে হচ্ছে পালক, এফ ই এ টি এইচ ই আর, ফেদার মানে হচ্ছে পালক। ট্রেড, ট্রেড মানে পদদলিত করা। লেডার, লিডার, লিডার মানে হচ্ছে সর্দার। লিডার, ট্রেড, ফেদার, অর্থাৎ বলছে কনসোনেন্ট প্লাস ই এ। দেখেন ফেদার বানান কি? এফ ই এ, এফ হচ্ছে কনসোনেন্ট, এরপরে ই এ রয়েছে। ট্রেড বানান কি? টি আর, এরপরে ই এ রয়েছে। অর্থাৎ কোন শব্দের ভিতরে যদি প্রথমে কনসোনেন্ট থাকবে, তারপরে ই এ থাকবে, আবার কনসোনেন্ট থাকবে, সেখানে ই এর উচ্চারণ দীর্ঘইকার হবে। অর্থাৎ ফেদার মানে পালক, ট্রেড মানে পদদলিত করা, লিডার মানে হচ্ছে সর্দার। লিডার মানে কি হবে? সর্দার। এখানে 30টা নিয়ম রয়েছে। এই 30টা নিয়ম আপনাদের একটু পড়া দিলাম। 30টা যদি আপনি না পারেন মাত্র 15টা পড়েন, 15টা না পারলে 10টা পড়েন, 10টা না পারলে মিনিমাম 5টি আপনাকে পড়তেই হবে। এই 5টি নিয়ম যখন আপনি জেনে যাবেন, দেখবেন আপনার ওই শব্দগুলোতে আর কখনো উচ্চারণে ভুল থাকবে না। ওই শব্দগুলোতে আপনাকে কখনো উচ্চারণে কিন্তু আর ভুল হবে না। অর্থাৎ ওই উচ্চারণগুলো আপনি সঠিক করলেই আপনার কথাটা কিন্তু ফরেনারদের মতো শোনা যাবে। ওই যে টাং টুইস্টার প্র্যাকটিস করিয়েছি না, ওই টাং টুইস্টার আপনি যখন দেখবেন তখন আপনি ইংরেজদের মতো করে ইংরেজি বলতে পারবেন। ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার অর দ্য ফরেনার। ফরেনারদের মতো আপনি ইংরেজি বলতে পারবেন। এখন আমরা দেখব কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে। এই ওয়ার্ড এবং সেন্টেন্স না পারলে আমরা এই ভাষাটা ভালোভাবে শিখতে পারবো না। ওয়ার্ড এবং সেন্টেন্স না পারলে এই ল্যাঙ্গুয়েজটা আমরা ভালোভাবে শিখতে পারবো না, কিছুই বুঝতে পারবো না। একেবারে প্রাইমারি লেভেলের একটা বিষয় হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। দেখেন, the definition of a word is a letter or group of letters that has meaning when spoken or written. কি বলা হচ্ছে? ওয়ার্ড হচ্ছে এক বা তার একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয়, তাকে ওয়ার্ড বলা হয়। তাকে কি বলা হয়? ওয়ার্ড বলা হয়। ফর এক্সাম্পল, ডগ, ডিওজি, ডগ, এখানে অনেকগুলো লেটার একত্রিত হয়েছে, 3টা লেটার বা বর্ণ, ডি একটি লেটার, ও একটি লেটার, আর জি একটি লেটার। অর্থাৎ এই জায়গাটায় উপরে কি লেখা আছে এই পর্যন্ত একজন একটু পড়ে ফেলেন তো, আপনি পড়েন, নাজ ইসলাম পড়েন, এটা উপর থেকে পড়ে এসে। স্যার, হ্যাঁ, এই যে ওয়ার্ড বা শব্দ এখান থেকে। ও the def the definition of a word is a letter, আমি দেখছি, ওকে আমার কম দেখি তো, হ্যাঁ পড়েন, a সমস্যা নেই। group of letters that has a meaning হুম। when spoken or written. ধন্যবাদ। এখানে বলা হচ্ছে যে দ্য ডেফিনেশন অফ এ ওয়ার্ড, ওয়ার্ড এর সংজ্ঞা, ইজ এ লেটার অর গ্রুপ অফ লেটার্স দ্যাট হ্যাজ মিনিং হোয়েন স্পোকেন অর রিটেন। অনেকগুলো শব্দ, অনেকগুলো লেটার বা বর্ণ একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ দেয়, তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এই সেন্টেন্সটা আমরা একটু দেখে ফেলি। দেখেন এখানে কি বললাম?
অর্ড হচ্ছে তার এক বা একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয় তাকে ওয়ার্ড বলে। তাকে কি বলে? অর্ড বলে। ফর এক্সাম্পল, ডগ, ম্যান, ক্যাট, বিউটিফুল, অনেকগুলো লেটার বা বর্ণ একত্রিত হয়ে এক জায়গায় বসে সুন্দর একটি অর্থ দিয়েছে। একটি অর্থ না দিলে কিন্তু তাকে আমরা কখনো শব্দ বলতে পারবো না। আমি ডিওজি ডগ লিখেছি, আমি যদি এখানে যে কোনো একটি শব্দ লিখে ফেলি, দেখেন এখানে আমি একটু লিখলাম GHITYR, এটা কি কোনো শব্দ হলো? GHYTRM, এটা কিন্তু শব্দ হয়নি। কিন্তু আমি যখন শব্দটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব, যেমন লিখেছি ডিওজি ডগ, আমি এটা কি লিখে ফেলেছি? ডিওজি ডগ। এটার কিন্তু একটা অর্থ দিয়েছে, ডগ শব্দের অর্থ হচ্ছে কুকুর, তখন কিন্তু এটাকে আমরা একটা অর্ড বলবো। কিন্তু আমি যদি লিখি OGD, এটার কোনো অর্থ হয় না। OGD, আর যদি অর্থ না হয় তাহলে তাকে কোনো শব্দ বলা যাবে না, তাকে কোনো ওয়ার্ড বলা যাবে না। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ওয়ার্ড হতে হলে অবশ্যই অর্থটা সুন্দর এবং স্পষ্ট হতে হবে। ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। আই মানে হচ্ছে কি বলেন তো? আমি। আমি। আর আরো একটি ছোট ওয়ার্ড রয়েছে এ। এ মানে হচ্ছে একটি। হুম, এ মানে হচ্ছে একটি। মনে রাখবেন যে কেউ যদি কখনো আপনাকে আউট নলেজ বা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করে যে ইংরেজি ভাষায় সব থেকে ছোট লেটার বা সব থেকে ছোট ওয়ার্ড বা শব্দ কোনটি, বলতে হবে আই অ্যান্ড এ। ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড রয়েছে, দেখেন এখানে সেন্টেন্সের কি বলা হচ্ছে, এখানে এখানে সেন্টেন্সের ভিতরে রয়েছে আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। অর্থাৎ এর অর্থ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ স্যার মেক্স আ, হ্যাঁ প্রান্তি প্রশ্ন করো। স্যার সবচেয়ে বড় ওয়ার্ড, ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড, এটা একটু উচ্চারণ করে দিন। হ্যাঁ এটা দিচ্ছি, দেখো তো এটা একটু ভালো। দেখে নি। এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। এটা রেন অ্যান্ড মার্টিনের গ্রামারের একটি সংজ্ঞা। এর অর্থ হচ্ছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। A word or group of words having a clear meaning is given context is called a sentence. যে শব্দ অথবা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের সুন্দর একটি ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে শব্দগুলো পাশাপাশি বসলে একটি সুন্দর অর্থ দিতে হবে। অর্থ না দিলে কিন্তু সেইটাকে আমরা কখনো সেন্টেন্স বলতে পারবো না। যেমন আমি যদি বলি গরু আকাশে ওড়ে, এটা কিন্তু কোনো বাক্য হয়নি, কারণ এই বাক্যের কিন্তু কোনো যোগ্যতা নেই। আমি যদি বলি আকাশে পদ্ম ফুল ফোটে, আকাশে কখনো পদ্ম ফুল ফুটতে পারে? পারে না। কিন্তু এই বাক্যগুলো আমি যখন সাজিয়ে বলতে পারি যে গরু মাঠে ঘাস খায়, এটার কিন্তু যোগ্যতা আছে। আমি একটি শব্দ লেখার সময়ও যদি আমি এলোমেলো করে লিখে ফেলি, উপরে দেখিয়েছি এটা শব্দ হবে না। আমাকে অক্ষরগুলো কিন্তু পাশাপাশি সুন্দরভাবে বসিয়ে সেই অক্ষরগুলোর একটা অর্থ দিতে হবে। যেমন ডগ, ম্যান, ক্যাট, বিউটিফুল, এগুলো প্রত্যেকটি এক একটি লেটার বা বর্ণ। আবার যখন এই ডগ দিয়ে বলবো আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে, ওইটা হয়ে গেল একটি সেন্টেন্স বা বাক্য। অর্থাৎ এইটার সবসময় সুন্দর একটি অর্থ দিলেই তখন সেটাকে বাক্য বলবো, তখন সেটাকে আমরা শব্দ বলবো। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে এই জায়গাটা আমরা একটু দেখি। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে যে শব্দগুলো পাশাপাশি বসলে একটি সুন্দর অর্থ দেয় তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। কয়েকটি বাক্যের উদাহরণ দেখেন, এগুলো একটু পড়ে ফেলো তো, প্রান্তিক দেওয়ান, এগুলো পড়ে ফেলো। আই ইট রাইস, আমি ভাত খাই। প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। ডাজ হি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। ওয়াও হোয়াট আ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, অসাধারণ কত সুন্দর ছবি এটা। সুন্দর, খুব ক্লিয়ার পড়েছো। অর্থাৎ এখানে প্রত্যেকটি কিন্তু এক একটি সেন্টেন্স বা বাক্য। আমি ভাত খাই, আই ইট রাইস, দয়া করে দরজাটি বন্ধ করো, প্লিজ শাট দ্য ডোর, সে কি তোমাকে পছন্দ করে, ডাজ হি লাইক ইউ, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, ও হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, অর্থাৎ কত সুন্দর ছবি এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা শব্দই পাশাপাশি বসে কতকগুলো নির্দিষ্ট স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স তৈরি করেছে এবং প্রতিটা সেন্টেন্সে সুন্দর একটি অর্থ দিয়েছে। তাই এগুলোকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারবো। এগুলোকে আমরা কি বলতে পারবো? সেন্টেন্স বা বাক্য বলতে পারবো। অর্থাৎ প্রত্যেকটার কিন্তু খুব সুন্দর একটা অর্থ দিতে হবে। অর্থ না দিলে কিন্তু এগুলোকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে না।
এবার আমরা দেখব সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয়। কয় ভাবে গঠিত হয়? দুই ভাবে। একটি হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স, আর একটি হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স। অর্থাৎ অর্থ অনুসারে কেমন হয়, গঠন অনুসারে কেমন হয়, আমরা এটার একটু ডিটেলস এখন দেখব। অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার। প্রথমে আমরা অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব। সবাই ভালোভাবে দেখতে পারছেন তো? জি স্যার। Yes. হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন। অর্থ অনুসারে 5 প্রকার কি কি আছে আমরা কম কম বেশি সবাই জানি। 1 নম্বরে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর রয়েছে হচ্ছে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে আদেশ, স্যার পাশে উপদেশ। একটু বাংলা থাকলে ভালো হতো। হ্যাঁ, এই নিচেই রয়েছে, নিচে সবগুলা রয়েছে। এই বিস্তারিত যখন বর্ণনা করেছি তখন রয়েছে। আচ্ছা, আর আমার এই ক্লাস রেকর্ডটা দেখলেই তো আপনি সবই শুনতে পারছেন, বুঝতে পারবেন, পিডিএফটা পড়লেও সব হ্যাঁ মনে হ্যাঁ পড়ে হ্যাঁ। যাবে, কোনো স্যার সমস্যা হবে না। এইটা কি ওই যে সব বইয়ের মধ্যে নাই? এটা হ্যাঁ স্যারের বইতে আছে, দেখেন এই পার্সোনাল ব্যাচের ক্লাসগুলোতে এখানে হচ্ছে অনেক সুন্দর করে বুঝাবে, এবং এটা বইতে এই যে শীটটা পড়াচ্ছে এটা রয়েছে লেসন 2 তে, এবং এর বাহিরেও কিছু শীট আপনাদের দিব, পিডিএফ আকারে সবই পাবেন। আর এই যে লেসনটা আচ্ছা পড়াচ্ছি এটা দেখবেন স্যারের বইতে দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে, খুব সুন্দর করে ঠিক দেওয়া আছে। আছে। এবং দেখবেন স্যারের এই যে বইটি স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটি স্যার এমন ভাবে সাজিয়েছে, এমন ভাবে লিখেছে, মনে হবে কি ওই বই পড়লে মনে হবে স্যারের আপনি ক্লাস করছেন। অর্থাৎ স্যারের কথার মুখের কথাগুলো কিন্তু ওই বইতে তুলে দেওয়া হয়েছে, বাংলাটা ওখানে এমন আচ্ছা। ভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছে আপনি যখন রিডিং পড়বেন মনে হবে জি। সোহাগ স্যার আপনার পাশে বসে আপনার কানে কথাগুলো পৌঁছে দিচ্ছে। এইভাবেই কিন্তু বইটা সাজানো হয়েছে। আচ্ছা, বইটা আজকে ওই দ্বিতীয় লেসনটা একটু পড়বেন, আর এখানে পিডিএফ থাকবে, ক্লাস রেকর্ডও পাবেন। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, আচ্ছা ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি। এবার আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত ব্যবহার। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের দুইটা স্ট্রাকচার রয়েছে। কয়টা স্ট্রাকচার? দুইটা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এইটা কিভাবে হয়? এইটা হচ্ছে রুল অন। এই দেখেন এখানে দেওয়া আছে, রুল অন অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হয়। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আর নাম্বার 2 তে যে নিয়মটা আমরা পাবো অ্যাসার্টিভ সেন্টেন্স আরো একভাবে গঠন করা যায়, সেই ভাবটা হচ্ছে প্রথমে ইট অথবা দেয়ার আসবে, তারপর ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর এক্সটেনশন আসবে। ইট অথবা দেয়ার আসবে, তারপর ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর এক্সটেনশন। আমরা দেখব, দুইটাই দেখব। মূলত এই দুইটি স্ট্রাকচার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়ে থাকে। আমাদের সারা দিনের কথাবার্তার প্রায় 60 থেকে 70% কথাবার্তা আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে করে থাকি। আপনারা চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখবেন আমার এই কথাটা। আমরা সারা দিন সকালে ভোরে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কথা বলি, এর 60 থেকে 70 ভাগ কথাবার্তা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করে বলে থাকি। যেমন আমরা কাউকে প্রশ্ন করি তোমার নাম কি, এটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল। কিন্তু যদি বলি আমি স্কুলে যাই, সে ভাত খায়, সে কবিতা লেখে, আমি এখন বই পড়ি, এই যে বাক্যগুলো, অর্থাৎ 60 থেকে 70 ভাগ কথা আপনি দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে পড়ে। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচারটি দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো। কেমন? ফার্স্ট স্ট্রাকচার দেখেন, এই যে প্রথম স্ট্রাকচারটা কিভাবে হবে, খুবই সহজ। প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে, তারপর এক্সটেনশন। আমরা ভুলেও কেউ কিন্তু এইভাবে বলবো না সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এইভাবে বলে ফেলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু অবজেক্টের জায়গায় কয়েকটা জিনিস থাকতে পারে। দেখেন, এইটা আজকে থেকে মুখস্থ করে রাখবেন। বলবেন যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশনের অর্থ হচ্ছে বর্ধিত অংশ বা বাকি অংশ। এই এক্সটেনশনের জায়গায় কখনো অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, কখনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। কখনো অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার কখনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। তাই আমরা বলবো যে আমরা প্রথম স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কিভাবে হয় দেখেন, প্রথম বাক্যটা লিখেছি, রুমা লাইকস টু ড্র পিকচার্স। রুমা ছবি আঁকতে পছন্দ করে। রুমা রুমা কি করতে পছন্দ করে? ছবি আঁকতে। আচ্ছা দেখেন তো, এখানে রুমা হচ্ছে সাবজেক্ট, আমার স্ট্রাকচার আমার রুল অনুসারে মেলে কিনা। রুমা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব বসেছে লাইকস টু ড্র। এখানে
এই টু ড্র এটাকে ইনফিনিটিভ বলা হচ্ছে। এটার ক্লাস আমরা যখন করব তখন বুঝতে পারবেন। তো এখানে মেইন ভার্ব বসেছে লাইক, তারপর টু ড্র, তো এই একসঙ্গে বলতে পারি লাইকস টু ড্র, এটা হচ্ছে ভার্ব। আর এই পিকচার এটা এক্সটেনশন অথবা এখানে অবজেক্ট। অবজেক্টের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে, এটা আমরা দেখবো আস্তে আস্তে। অর্থাৎ এখানে আমরা তিনটা জিনিস পেলাম, রুমা সাবজেক্ট, লাইক টু ড্র এটা ভার্ব, আর পিকচার এটা এক্সটেনশন। যে কোনো শব্দ, যে কোনো বাংলা বাক্য আপনার সামনে যদি কেউ বড় একটা বাংলা বাক্য বললো, ওই বাক্যটাকে আপনি ইংলিশে ট্রান্সলেশন করতে চান, কি করতে হবে? প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তারপরে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, তারপর আপনাকে অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে। পরের বাক্যটা দেখেন কি আছে, তারা ফুটবল খেলছে। তারা ফুটবল খেলছে, এটাও কিন্তু ওই একই নিয়মে করতে হবে, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন টেন্সের ভিতরে প্রবেশ করব তখন এইগুলা বুঝতে পারবেন যে তারা ফুটবল খেলছে, কি হবে? দে আর প্লেইং ফুটবল। দে আর প্লেইং ফুটবল, দে হচ্ছে সাবজেক্ট, আর প্লেইং কন্টিনিউয়াস টেন্স, এই জন্য সাবজেক্টের পরে আর বসেছে, তারপরে প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, ফুটবল হচ্ছে অবজেক্ট। দেখেন এই নিয়ম অনুসারে মিলতেই হবে। অঙ্ক যেমন আমরা সূত্র শিখে অঙ্ক করে যেতে পারি, এখানেও কিন্তু আপনি এই সূত্র শিখে প্রত্যেকটা বাক্য তৈরি করতে পারবেন। ইংরেজি ভাষাটা খুবই সহজ, যদি সহজ কোনো পদ্ধতি যে টিচার জানে তার কাছে আপনি ভর্তি হতে পারেন। নইলে আপনি যদি সারা বছর দেখবেন ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখে, আজকে এখান থেকে একটি দেখলাম, ওখান থেকে একটি দেখলাম, কিন্তু কোনো গোছানো পদ্ধতিতে ভালো একজন মেন্টরের অধীনে থেকে যদি আপনি আগাতে না পারেন, তাহলে আপনি এই ভাষাটা কখনোই শিখে শেষ নামাতে পারবেন না। শুধু মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে শিখে যেতে হবে। কি করতে হবে? শিখে যেতে হবে। কিন্তু এই যে দেখেন একটি ফার্স্ট স্ট্রাকচার, কিসের স্ট্রাকচার? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যের একটা স্ট্রাকচার দেখিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, প্রথমে সাবজেক্ট বসাবেন, তারপর ভার্ব বসাবো, তারপর এক্সটেনশন বসাবো। আমি ইংরেজি শিখি, কি হবে? আই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব, আর ইংরেজি হচ্ছে অবজেক্ট। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি হচ্ছে কি? সাবজেক্ট বা কর্তা, লার্ন হচ্ছে ভার্ব বা ক্রিয়া, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট বা কর্ম। এই হয়ে গেল। আমরা দেখতে পারছি যে প্রতিটি সেন্টেন্সই অ্যাসার্টিভের ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার কয়টা নিয়ম দেখিয়েছি? দুইটা নিয়ম। একটি হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আরেকটি দেখিয়েছি ইট প্লাস দেয়ার। ইট প্লাস দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এইটা আমরা এখন একটু দেখব কিভাবে হয়। দেখেন ইট প্লাস দেয়ার দিয়ে, এই যে ইট বা দেয়ার, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে একটি নদী আছে। কি লিখলাম? বাংলাটা দেখেন, আমাদের গ্রামে একটি নদী আছে। বাংলা বাক্যে যদি কোনো বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না এইগুলো থাকে, তাহলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? দেয়ারের ব্যবহার। দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি নদী আছে। তো এখানে কি, প্রথমে দেয়ার হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। দেয়ারকে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? সাবজেক্ট। এরপর একটা ভার্ব এনেছি ইজ, তারপরে একটা অবজেক্ট আছে দেখেন এ রিভার, আর এই যে ইন আওয়ার ভিলেজ এটাকে বলা হচ্ছে অতিরিক্ত অংশ। এটাকে কি বলা হয় বলেন তো? অতিরিক্ত অংশ। অর্থাৎ খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন, একটি হচ্ছে এই যে স্ট্রাকচার নাম্বার 1, সেটি হচ্ছে কি বললাম দেখেন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আরেকটি নিয়ম বলেছি ইট অথবা দেয়ার সাবজেক্টের জায়গায় বসবে, তারপর ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর এক্সটেনশন বসবে। কি বসবে? এক্সটেনশন বসবে। খুব ভালোভাবে একটু লক্ষ্য করেন এই জায়গাটা। যদি বলা হয় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, ওই যে বলেছি কোন বাংলা বাক্যের শেষে, ক্রিয়ার শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না এমন থাকে, সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। অথবা ইট দিয়েও করতে পারবেন। যেমন এখন 10টা বাজে, এই বাক্যটা দেখেন, আমরা এই সময় সম্পর্কে কিভাবে কথা বলতে হয় এর উপরেও আমাদের একটি ক্লাস থাকবে। দেখেন ইটস 10 o'clock, ইটস 10 o'clock, নাও দিতে হবে এখানে, কারণ এখন 10টা বাজে। এখন ঐশীর নামাজ পড়ার সময়, ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার। ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার, এখন ঐশীর নামাজ পড়ার সময়। তো আমরা দুইটা নিয়ম দেখলাম, কিভাবে দুইটা নিয়ম দিয়ে বলছে যে, এবার আসবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার, ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। কি বললাম এখানে? ইট অথবা দেয়ার প্লাস সাবজেক্ট। যেমন এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেই সকল জায়গাগুলোতে ইট বা দেয়ার। দেখেন আমাদের গ্রামে একটি নদী আছে, এখানে কি নদী কি সাবজেক্ট? না। সাবজেক্টের কাজ কি? ওই বাক্যটার সম্পূর্ণ করা। আমি ভাত খাই, খাওয়া কাজটি কে করে? আমি। আমি এখানে সাবজেক্ট, কিন্তু নদী তো এই বাক্যে কোনো কাজ করতেছে না, নদী এখানে সাবজেক্ট না। আর যে বাক্যে সাবজেক্ট খুঁজে না পাওয়া যায় সেখানে ইট অথবা দেয়ার নিয়ে আসতে হয়। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয় আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই কিন্তু আমার পরিশ্রমটা অনেক সফল এবং সার্থক হবে। কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়, যারা টিচার তারা কিন্তু বোঝে এটা। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলাটা কিন্তু অনেক টাফ ব্যাপার, এবং শুধু কথা বললে তো হবে না, সাজিয়ে গুছিয়ে এবং সেখানে কিছু শিখাতে হবে। তো আমি অনেক কষ্ট করে বুঝাবো, প্রত্যেকটি ক্লাস এইভাবে হবে। আপনারা খুব ভালোভাবে ক্লাসটা করবেন, দেখবেন উইদিন 3 months আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। 2 থেকে 3 মাসের ভিতরে এই ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন। আমরা আরো একটু দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কিভাবে আমরা তৈরি করব। An interrogative sentence is a sentence which, এটা একজন একটু পড়ে ফেলো তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্রান্তি এটা পড়ে ফেলো। An interrogative sentence is a sentence which asks a question. যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? তারপরে ডিড হি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? সে কি তার কাজ শেষ করেছে? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? হোয়েন উইল ইউ প্লে ফুটবল? তুমি কখন ফুটবল খেলবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার ব্যবহৃত হয়। নাম্বার 1, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। নাম্বার 2, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ধন্যবাদ। এই জায়গাটা আমরা দেখলাম যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে an interrogative sentence is a sentence which asks a question. যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে। তারপর ডিড হি গো টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল? সে কি তার কাজ শেষ করেছে? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? অর্থাৎ এখানে আমরা দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো আমি যদি একদিনে বেশি শিখাতে যাই, আমার মনে হয় আপনারা এটা ধরে রাখতে পারবেন না। আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখব, কিন্তু আমার কথা হচ্ছে যতটুকু আমরা শিখব ততটুকু যেন আমরা ধরে রাখতে পারি। আমরা একই দিনে দেখেন অনেক কিছু, কিভাবে একটা লেটার বা বর্ণ, একটা অক্ষরের উচ্চারণ করতে হয় এটা দেখলাম, কিভাবে ওয়ার্ড গঠন করতে হয়, সেন্টেন্স গঠন করতে হয় এটা দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, অর্থাৎ এইখান থেকে আমরা পুনরায় আবার শুরু করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। That's all for today. See you in the next class. Good evening. Good noon to everyone. Thank you. কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমি নিব, বলেন।